মেয়েদের জন্মই তার স্বামীর সেবার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য। স্বামীর সেবার চেয়ে বড় কোনো কাজ মেয়েদের থাকতে পারে না। তাই তোমাকে আমি দূরে যাওয়ার অনুমতি দিতে পারছি না। দুঃখিত। নাহিদ আহমেদের মুখ থেকে কথাগুলো শুনে হতাশ হলো শেফালি চৌধুরী। এই দেশের সবচেয়ে নামকরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পাওয়া সত্ত্বেও স্বামীর অনুমতি না পাবার কারণে সে যেতে পারবে না। ভাবতে তার খুব কষ্ট হচ্ছে। সে রাগে অভিমানে চুপচাপ বারান্দায় গিয়ে অন্ধকারে বসলো। কিছুক্ষণ পর নাহিদ তাকে ডাক দিল। প্রথম 2-3 বার ডাক উপেক্ষা করলো। পরে সে বাধ্য হয়ে উঠে গেল। তারপর মুখে রাগের অভিব্যক্তি ফুটিয়ে নাহিদকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এইভাবে ডাকছো কেন? নাহিদ মুখে মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, মহারানী, রাগ করে কোনো লাভ হবে না। রাতের বেলা স্ত্রীর কাজ হলো স্বামীকে সোহাগ করা। সেই কাজটি না করলে চলবে? শেফালি বলল, আজ না, আমার মুড নেই। নাহিদ তখন মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, স্বামীর ইচ্ছে মানেই হলো হুকুম, আর স্ত্রীর দায়িত্ব হলো সে হুকুম মেনে চলা। সেখানে মুড টুড দেখার সুযোগ নেই। নাহিদের কথা শুনে শেফালি আরও কোনো কথা বলল না। চুপ করে শুয়ে পড়ল নাহিদের পাশে। 1 ঘন্টা পর নাহিদ ঘুমিয়ে পড়ার নিশ্চিত হয়ে চুপি চুপি শেফালি বিছানা থেকে উঠে গেল। তারপর বারান্দায় গিয়ে চুপচাপ বসে পড়ল ইজি চেয়ারে। বারান্দায় বসে শেফালি ভাবতে লাগলো তার জীবন নিয়ে। ছোটবেলা থেকে বাবা মায়ের আদরের সন্তান ছিল সে। পড়ালেখা সে যে মন ভালো ছিল, ঠিক তেমনই ভালো ছিল গান বাজনাতে। খুব ছোট থেকে সে গান শেখা শুরু করেছিল। তারপর আস্তে আস্তে সে বড় হলো। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করে সে ভর্তি হয়েছিল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে ভালো ফলাফল করে যাচ্ছিল। নিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল তার। কিন্তু 3য় বর্ষে থাকাকালীন তার পরিবারের কাছে একটি বিবাহের প্রস্তাব আসে। মধ্যবয়সী একটা লোক, ধার্মিক, সরকারি চাকরি করে, মাইনে ভালো পায়, পাশাপাশি নিশ্চিত ভবিষ্যৎ। আশেপাশে বান্ধবীদেরও বিয়ে হচ্ছে, তার উপর এরকম এক সুযোগ পাত্র। এছাড়া বিয়ে করে সংসারী হবার স্বপ্ন ছোটবেলা থেকেই তো মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। তাই সে বিয়ে করার সিদ্ধান্ত নিল। বিয়ের পর প্রথম কদিন সবকিছু ভালোই ছিল। হয়তো ছিল না, কিন্তু নতুন নতুন সবকিছুর প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে। তাই বেঠিককে ঠিক বললে মনে হয়। কিন্তু দিন যত যেতে লাগলো তত বদলাতে লাগলো ধরনগুলি। ধীরে ধীরে শ্বশুরবাড়ির চাপে ছেড়ে দিতে হলো গান বাজনা। তারপর ছাড়তে হলো বন্ধু সঙ্গ, আড্ডাবাজি। স্বামীর গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ে আসা, স্বামীর গাড়ি করে যাওয়া, এছাড়া স্বামীর সংসার সামলানো, এইটুকুর মধ্যে আটকে গেছে জীবন। কিন্তু এটা কি জীবন? এরকম জীবন কি সে চেয়েছে? সারা রাত ধরে এই কথা ভাবতে লাগলো। তারপর সকাল হতে স্বামীর পাশে চুপি চুপি শুয়ে পড়ল। কেননা সকালে ঘুম থেকে উঠে তাকে পাশে না দেখলে সন্দেহ করবে, করবে হাজারটা প্রশ্ন। সকালে স্বামীকে নাস্তা খাইয়ে তৈরি করিয়ে অফিসে পাঠিয়ে দেয় শেফালি। এরপর ঘরের টুকটাক কাজ শেষ করে ফোন করে মাকে। হ্যালো মা। হ্যাঁ রে, কেমন আছিস? এই তো মা, ভালো। তুমি কেমন? আমিও ভালো। সব কিছু ঠিকঠাক? হ্যাঁ মা। কিছু বলবি? মা, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। এহ, এ তো খুবই ভালো সংবাদ। কিন্তু মা, তোমার জামাই পড়ানোর অনুমতি দিচ্ছে না। মা শোন, বিয়ের পর স্বামী যা বলে তাই করতে হয়। এই সংসারটা তোর সব। যে যখন তোকে মানা করেছে তখন আর কি করবি, ছেড়ে দে। মায়ের কথা শুনে ফোন কেটে দিল শেফালি। একটা সংসার, একটা মানুষের খেদমত করাই, এটাই কি জীবন? আচ্ছা, তাহলে যদি আমার পরিবর্তে নাহিদ সুযোগটা পেত, তবে কি সে ছেড়ে দিত? সে কি আমার কথা ভেবে যেত না, নাকি আমাকে সাথে নিয়েই চলে যেত? অবশ্যই যেত। এক্ষেত্রে আমি কোনো কর্মক্ষেত্রে যুক্তি নাই, এটা একটা বড় কারণ হিসেবে দেখত। কিন্তু আমি যদি এখানে কোথাও চাকরি করতাম, তবে কি আমার কথা ভেবে যেত না? প্রশ্নগুলি ভাবতে ভাবতে নিজেই হেসে ফেলল শেফালি। তারপর নিজেই নিজেকে উত্তর দিল, অবশ্যই যেত। আর তার এই চাকরির জন্য আমারও চাকরি ছেড়ে দিতে হলো। তাহলে আমি কেন যাব না? সংসারের জন্য আমি একাই কেন বিসর্জন দেব? আচ্ছা, এই সংসার যদি না করি, নতুন করে আমি আবার জীবন শুরু করি, তবে কি খুব ক্ষতি হবে? এই যে চাকরি, এটা দিয়েই তো আমি আমার নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। তারপর কেন আমাকে আরেকজনের অনুমতির অপেক্ষা করতে হবে? তবে কি আমি স্বাধীন না? সংসারে আসা মানে কি পরাধীন হয়ে যাওয়া? জন্মের পর থেকে বাঁধনে আটকে থেকেও তো আমি স্বাধীন ছিলাম। তাহলে এখন পরাধীন হব? কেন আমি একাই সবসময় ভুক্তভোগী হব?
কথাগুলো ভাবতে ভাবতে শেফালি সিদ্ধান্ত নিল, আমি চাকরি করব। প্রয়োজনে এই সংসার আমি বিসর্জন দিব। একজন স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আমার আছে। আমি কারো কাছে পরাধীন থাকব না। সিদ্ধান্ত নিয়ে শেফালি অপেক্ষা করতে থাকলো নাহিদের অফিস থেকে বাসায় আসার। সন্ধেবেলা নাহিদ অফিস থেকে বাসায় আসার পর শেফালি 2 কাপ চা বানিয়ে এনে রুমে ঢুকলো। তারপর নিঃশব্দে চা পান করতে করতে একসময় নাহিদকে বলল, আমি চাকরিটা করব। শেফালির কথা শুনে নাহিদ প্রথমে চুপ করে থাকলো, তারপর চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি বলছি তুমি করবে না, না মানে না। এখানে আর কোনো কথা বলার কারণ দেখছি না। শেফালি কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা মাথায় বলল, আমি তোমার অনুমতি চাইনি, আমি তোমাকে সিদ্ধান্তটা জানালাম। শেফালির গলার স্বরটা নাহিদের অপরিচিত মনে হলো। সে খানিকটা হতভম্ব হয়ে কি করবে ভাবতে ভাবতে সশব্দে চড় বসিয়ে দিল শেফালির গালে। তারপর বলল, আমি যেটা বলেছি সেটাই হবে। এ নিয়ে তুই কোনো কথা বলবি না। শেফালি এই 24 বছর জীবনে কেউ কোনোদিন গায়ে হাত তোলেনি। নাহিদের চর খাওয়ার পর শেফালির জেদ উঠে লাগলো। সে এমনিতে খুব একটা ভালো মানুষ, কিন্তু একবার জেদ উঠে গেলে সে প্রয়োজনে মানুষও খুন করে ফেলতে পারে। তাই জেদের বসে সে সিদ্ধান্তটা আরও জোরালোভাবে নিল, এবং এবার আর কেউ তাকে আটকে রাখতে পারবে না। কিন্তু সে এটা নাহিদকে বুঝতে দিল না। নীরবতা সে ভাঙা কাপের কাজগুলো গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সেদিন রাত নাহিদ ও শেফালির নীরবতায় কেটে গেল। পরদিন সকালটা আগের দিনের মতো সূচনা হলো। নাহিদ ঘর থেকে বের হয়ে যাবার পর শেফালিকে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলো। তাদেরকে সে জানিয়ে দিল সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে প্রস্তুত। বিশ্ববিদ্যালয় থেকে মেল করে তাকে জানিয়ে দেওয়া হলো কবে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। মেল পেয়ে শেফালি চুপি চুপি তার যাবার জন্য প্রস্তুতি নিতে থাকলো, এবং এর মাঝে সে জানিয়ে দিল ওই শহরে তার থাকার কোনো ব্যবস্থা নেই। এক্ষেত্রে সে কি করতে পারে? তখন বিশ্ববিদ্যালয় থেকে জানানো হলো টিচার্স ডরমিটরিতে চাইলে সে থাকতে পারে। এক্ষেত্রে তার বেতন থেকে কিছু টাকা কাটা যাবে। এই কথা শুনে শেফালি পুরোপুরি প্রস্তুত হয়ে নিল। তারপর যাবার দিন সকালবেলা নাহিদকে অফিসে পাঠিয়ে সে রওনা দিল তার নতুন জীবনের উদ্দেশ্যে। অফিস থেকে এসে নাহিদ দেখল ঘর তালাবন্ধ। খানিকটা বিস্মিত হয়ে সে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলল। ভিতরে ঢুকে সে দেখল পুরো ঘর একদম গোছানো। শেফালি কি তবে কোনো কাজে বাইরে গেছে? কিন্তু ও তো বাইরে গেলে আমাকে জানানোর কথা। এরকম তো কখনো হয়নি। অবাক হয়ে নাহিদ শেফালিকে ফোন করলো, কিন্তু তার মোবাইল সুইচ অফ দেখাচ্ছে। হতবাক হয়ে নাহিদ নিজের রুমে গেল। নিজের রুমে গিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে তার চোখ পড়ল টেবিলের উপর পেপার ওয়েট দিয়ে চাপিয়ে রাখা একটি চিঠি। অবাক হয়ে চিঠিটা খুলে সে দেখল চিঠিটা শেফালির লেখা। প্রিয় অপ্রিয় নাহিদ, সম্বোধন দেখে অবাক হবার কিছু নেই। একসময় তুমি আমার প্রিয় ছিলে, কিন্তু দিনে দিনে তুমি আমার কাছে অপ্রিয় হয়ে উঠছো। এক্ষেত্রে তোমাকে দোষ দেবার কিছুই আমি দেখি না। তোমার পরিবার পরিবেশ তোমাকে এরকম তৈরি করছে। বিচলিত হচ্ছ? ভাবছো কি সব আবোল তাবোল বকছি? আসলে বকছি না। আমাদের চারিপাশে তোমার মতো মানুষের সংখ্যা অনেক বেশি, বিপরীতে আমার মতো মানুষের সংখ্যা কম। তাই তোমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে নিজেরা নিজেদের স্বাভাবিক বলে পরিচয় দাও, কিন্তু তোমরা কখনো ভেবে দেখছো তোমাদের জীবনে আরও একটি মানুষ থাকে? দেখোনি কখনো। নারীরা যে মানুষ একথা তোমরা কখনোই ভাবতে পারো না। তাই তো নিজেদের প্রভুর আসনে বসিয়ে তাদের কৃতদাসী করে সারা জীবন শুধু ক্ষমতা ফলাতে চাও। আমি দুঃখিত, তোমার এই স্বাভাবিক জীবন আমার পোষাচ্ছে না। নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে একটা সংসারে মৃতর মতো বেঁচে থাকা আমার পোষাচ্ছে না। তাই চলে যাচ্ছি। জীবন শুরুর থেকে আমি নিজে নিজে কিছু একটা করার তাগিদ অনুভব করেছি, কিন্তু বিপত্তি বেঁধেছিল তোমাদের দেখানো মোহে। নিজে কিছু না করে স্বামীর সেবা করে বিলাসিতার মোহে ডুবে গেছিলাম। এই জন্য তোমায় ধন্যবাদ দিতে পারো। তোমার সেবা সেসব ননীন পুতুলদের যারা নিজেদের অন্যদের কৃতদাসী ভাবতে পছন্দ করে মনে করো ওটাই সম্মান। সম্পর্কের সংজ্ঞা আমার কাছে অন্যরকম। আমার কাছে সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, যেখানে সব কিছু বলা যায়, নিজের মতো বাঁচা যায়, খানিকটা অধিকার ফলানো যায়। তবে প্রভু কৃতদাসের সম্পর্ক না। আমার কাছে সম্পর্ক মানে একজনের আধিপত্য না। অনেক দিন মোহে ডুবে মানিয়ে নিতে চেয়েছিলাম, পারিনি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি আমার কাজের দ্বারা সম্মান লাভ করতে চাই। চাই আমাকে নারী হিসাবে না দেখে মানুষ হিসেবে দেখুক। আচ্ছা, আজ আমার জায়গায় তুমি সুযোগ পেলে কি করতে? অবশ্যই যেতে। প্রয়োজনে আমি চাকরি করলে তোমার জন্য সে চাকরি ছেড়ে চলে যেতে হতো। কিন্তু আজ আমি নারী বলে সুযোগ ছাড়তে হবে? কি অদ্ভুত!
তোমাকে সিদ্ধান্ত জানানোর পর চড় খেতে হলো। তাই আর অশান্তি করতে চাইনি। যা শেষ করার এক্কেবারে শেষ হয়ে যাক। বারবার তা নিয়ে অশান্তি করার কোনো মানে হয় না। তাই কিছু না বলে চুপচাপ চলে যাচ্ছি। ভালো থেকো। সময় মতো বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিও। না হয় আমারই সেই ব্যবস্থা করতে হবে। আর ফিরে আসার চেষ্টা করব না। যা ছেড়ে দিয়েছি তাতে আর আমি কখনো ফিরে যাই না। মনে রেখো কথাটা। ইতি শেফালি। চিঠিটা পড়ে নাহিদ হতভম্ব হয়ে বসে পড়ল বিছানায়। এভাবে সম্পর্ক শেষ হবে সে ভাবতে পারেনি। এখন সে কি করবে? মেনে নিবে? কিন্তু এত সহজে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? পরাজয় হয়ে যাবে তো তার। তাতে কি তার আতে ঘা লাগবে না? নাহিদ তাই সিদ্ধান্ত নিল সেও ছেড়ে দিবে না। দেখে নেবে শেফালিকে। এখন দেখার পালা নাহিদের প্রতিশোধের কোন দিকে মোড় ঘুরিয়ে ফেলে শেফালির নতুন জীবনে। ছোটবেলা থেকে শিক্ষা না দিলে তো মেয়ে এমনই নষ্ট হবে। কি তেজ রে বাবা! কাজ করতে দিব না বলছি দেখে সংসার ছেড়ে চলে গেল। এরকম মেয়ে জন্ম দেবার আগে মরে যায়নি কেন? শেফালির মাকে কথাগুলো বলতে বলতে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো নাহিদ। আর ওদিকে শেফালির মা নিশ্চুপ থেকে বসে আছেন আর চোখের পানি মুছলেন। নাহিদ আরও কিছু বলতে যাবে, তার আগে শেফালির বাবা বলল, বাবা মাথা গরম করো না। আমি শেফালির সাথে কথা বলে দেখছি। দেখিও কি বলে। নাহিদ সাপের মতো ফোঁস করে বলল, দেখাদেখির কিছু নেই। ওর জন্য আমার আপনারা দুজনের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। এখনো সময় আছে, তাড়াতাড়ি ফিরিয়ে আনুন। না হয় জীবনে কোনোদিন সমাজে মুখ দেখাতে পারবেন না। এই বলে নাহিদ উঠে চলে গেল। তার গমন পথের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শেফালির বাবা বললেন, "এক আমি একটু পরে রওনা হব। আমার কাপড় গুছিয়ে দাও তো।" ওর কথা শুনে শেফালির মা বললেন, "আমিও তোমার সাথে যাব।" তারপর তিনি উঠে গিয়ে কাপড় গুছিয়ে রওনা দিলেন শেফালির সাথে দেখা করতে। বিমানে ৮ ঘন্টা ও রাস্তাপথে ১.৫ ঘন্টা যাত্রা শেষে শেফালির বাবা মা যখন শেফালির বিশ্ববিদ্যালয়ে পৌঁছালেন, তখন শেফালি তার শেষ ক্লাস নিয়ে নিজের রুমে এসে বসল। রুমে এসে বসে এসিটা ছাড়তেই তার দরজায় কড়া নাড়ল। সে একটু বিরক্ত হয়ে বলল, "ভিতরে আসুন।" দরজা খুলতে শেফালি দেখল তার বাবা মা ভেতরে ঢুকছে। বাবা মাকে দেখে শেফালি খুব খুশি হলো। সে তার বাবা মাকে বলল, "তোমরা কখন এসেছো?" মা একটু চুপ করে বলল, "এই মাত্র।" শেফালি খানিকটা বিস্মিত হয়ে বলল, "কিছু খেয়েছো?" মা কিছু বলার আগে শেফালির বাবা বলল, "অনেক রাগ দেখানো হয়েছে, এবার নিজের ঘরে ফিরে যা।" শেফালি না বোঝার ভান করে বলল, "কার ঘর?" বাবা বলল, "তোর নিজের ঘর।" শেফালি বলল, "কোনটা?" বাবা বললেন, "স্বামীর ঘর।" বাবার কথা শুনে শেফালি হেসে ফেলল। তারপর বলল, "আমার নিজের ঘর আমি নিজেই তৈরি করব। অন্য কারো ঘর আমার হতে পারে না। আর সেই ভদ্রলোকের সাথে আমি আর সম্পর্ক রাখছি না। সুতরাং আমাকে ফেরার কথা বলবে না।" শেফালির বাবা খানিকটা বিরক্ত হয়ে বলল, "তোর জন্য আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আমার জন্য হলেও ফিরে যা।" শেফালি চুপ করে বাবার কথা শুনল। তারপর বলল, "একজন সরকারি চাকরিজীবীর স্ত্রী হওয়া যতটা সম্মানের, তার চেয়ে ১০০ গুণ বেশি সম্মানের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। এক্ষেত্রে আমার সম্মানীয় হয়তো ভদ্রলোকের থেকে কম হতে পারে, কিন্তু আমার সম্মান ভদ্রলোকের থেকে অনেক বেশি। আর কথা হচ্ছে তোমার মান সম্মান। তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা তোমার জন্য সম্মানের। কজন মেয়ে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে? আর তুমি যদি ভাবো মেয়ে হয়ে সংসার না করলে তোমার সম্মান থাকছে না, তবে জেনে নিও আজ থেকে তোমার কোনো মেয়ে নেই। যেখানে নিজের মতো বাঁচার অধিকার নেই, সেখানে সম্মান রক্ষা করে কি করব?" শেফালির কথা শুনে বাবা চুপ করে রইল। বাবার নীরবতা লক্ষ্য করে শেফালি বলল, "বাবা, ছোটবেলায় তোমার স্বপ্ন ছিল তোমার মা প্রফেসর হবে। তার অনেক উচ্চ ডিগ্রি থাকবে। আজ আমি সেই পথে আছি, আর তুমি আমাকে বাধা দিচ্ছ?" বাবা এবার কেঁদে ফেললেন। তারপর মেয়েকে বললেন, "তুই পারবি তো?" শেফালি একটু ভেসে বলল, "আমি পারবো। আমাকে পারতেই হবে।" বাবা তখন মেয়ের হাত ধরে বলল, "তোকে তোর পথে ছেড়ে দিলাম। নিজের রাস্তা তুই নিজেই বানিয়ে নে। জানি তোকে নিয়ে অনেক কথা হবে, আর সেটা শুনতে আমার কষ্ট হবে। তারপরও তুই যদি তোর মতো করে বাঁচতে পারিস, তবে আমার তাতে কোনো আপত্তি নেই। নিজের মতো করে বেঁচে ওঠ। এটা তোর নতুন জন্ম, আর এই জন্মের সব কিছু দায়িত্ব তোর।" বাবা কথা শেষ করতে মা বলল, "হ্যাঁ রে, তোর কাছে মাঝে মাঝে আমি এসে থাকতে পারবো?" শেফালি হাসি মুখে বলল, "পারবে মা, তবে বাবাকে হোটেলে থাকতে হবে। আমার ডরমিটরিতে সব মেয়েরা থাকে তো।" মা শেফালির কথা শুনে বলল, "তাহলে মাঝে মাঝে আমি বেড়াতে আসবো।" শেফালি হাসি মুখে বলল, "তোমরা একটু এই রুমে অপেক্ষা করো, আমি একটা মিটিং শেষ করে আসি, তারপর থাকার ব্যবস্থা করছি।"
বাবা এই কথা শুনে বলল, না মা, ওখানে কিছু জরুরি কাজ বাকি পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। অন্য সময় বেড়ানোর জন্য আসবো। এখন তো থাকার জন্য ভালো কোনো ব্যবস্থা করব। কিছু টাকা দিয়ে যাব। শেফালি বলল, না বাবা, এই জীবনে সব কিছু আমি নিজের মতো করে করতে চাই। প্রয়োজন পড়লে আমি তোমাকে জানাবো। বাবা বললেন, আচ্ছা। তারপর মাকে নিয়ে ফিরে গেলেন এয়ারপোর্টে। দুটি ইমার্জেন্সি টিকিট কেটে শেফালির বাবা ওয়েটিং রুমে এসে নাহিদকে ফোন দিয়ে বলল, তুমি ডিভোর্সের জন্য প্রস্তুতি নাও। আর আমি যদি শুনেছি আমার মেয়েকে তুমি কোনোভাবে বিরক্ত করছো, তবে তোমার খবর আছে। শেফালির বাবার মুখ থেকে এই কথা শুনে নাহিদ চুপসে গেল। কেননা শেফালির বাবা সরকারি আমলা। তিনি চাইলে নাহিদের চাকরি তো পরের কথা, নাহিদকেই গুম করে ফেলতে পারেন। নতুন জীবনের সূচনাতে শেফালি নাহিদের থেকে আরও অনেক বাধার সম্মুখীন হবার জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে নাহিদ আর কোনো ঝামেলাই করলো না, বরং নিজ থেকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। তার সাথে টাইপ করে একটি খুদে বার্তা পাঠিয়ে দিয়েছিল, যাতে লেখা ছিল নতুন জীবনের জন্য শুভকামনা। বিষয়টা শেফালির হজম হচ্ছিল না। পরে তার মনে হলো বাবা নিশ্চয়ই কিছু একটা করেছেন। তিনি সহজে কোনো বিষয়ে নাক গলান না, তবে একবার গলালে তার 12টা না বাজিয়ে ছাড়েন না। বিষয়টা নিশ্চিত হতে শেফালি তার বাবাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো। তখন বাবা বলেন, বেশি কিছু করিনি, শুধু বলেছিলাম কোনো ঝামেলা করলে আমি দেখে নিব, তাতে বোধহয় কাজ হয়ে গেছে। বাবার কথা শুনে শেফালি হাসতে হাসতে ফোন রেখে দিল। তারপর তার কাজে মনোযোগ দিল। ডিভোর্স পেপার হাতে পাওয়ার বেশ কিছুদিনের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। এর মধ্যে শেফালি উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাইরে যাবার জন্য উঠে পড়ে লাগলো। ঠিক সে সময় ডিপার্টমেন্টাল হেড তাকে প্রস্তাব দিল, আমার সাথে আমার ফ্ল্যাটে দেখা করবে, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। কথাটি শুনে শেফালি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। লজ্জায় অপমানে সে স্যারের রুম থেকে বেরিয়ে গেল। তারপর সোজা চলে গেল লাইব্রেরিতে। সাধারণত লাইব্রেরিতে শিক্ষকরা যায় না, তবে শেফালি এর ব্যতিক্রম। সময় পেলে সে লাইব্রেরিতে চলে আসে। আর তার ছোটবেলার অভ্যাস প্রচণ্ড রাগ হলে উপন্যাস নিয়ে বসে পড়া। কেননা উপন্যাসের ভিতরে একবার ঢুকে গেলে তার আর কিছু মনে থাকে না। তখন বাইরের দুনিয়া থেকে ছুটি পাওয়া যায়। উপন্যাসে মুখ ঢুকিয়ে থাকতে থাকতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল শেফালি বুঝতে পারল না। অনেকক্ষণ পর একটা ছেলে এসে ডাক দেওয়ায় সে খানিকটা বিস্মিত হলো। তারপর এক ছুটে বের হয়ে গেল লাইব্রেরি থেকে। আপাত দৃষ্টিতে দৃশ্যটা একজন শিক্ষক হিসেবে ভাবতেও দৃষ্টিকটু হলেও ছেলেরা খুব বেশি পাত্তা দিল না। এক্ষেত্রে একটা কারণ হতে পারে, ছেলেটা জানেই না মেয়েটা শিক্ষক ছিল। যাই হোক, ছেলেটা কিছু না মনে করলেও শেফালি পরবর্তী নিজের উপর বিরক্তি ধরে গেল। এরকম বাচ্চামি করা তার মোটেও ঠিক হয়নি। না জানি ছেলেটা কি মনে করছে। এসব ভাবতে ভাবতে তার মনে পড়ল ডিপার্টমেন্টাল হেডের কুপ্রস্তাবের কথা। কথাটা মনে পড়তে গা শিউরে উঠল তার। সে কি বাবাকে বলে প্রতিশোধ নেবে, নাকি 8-10টা স্বাভাবিক মেয়ের মতো সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করবে? এক্ষেত্রে সে কি বাকিদের মতো পথ অবলম্বন করবে কি না, এমন কিছু করবে যাতে লোকটা উচিত শিক্ষা হয়? কথাগুলো ভাবতে ভাবতে শেফালি সিদ্ধান্ত নিয়ে নিল, এর পরের দিন সে চলে গেল ডিপার্টমেন্টাল হেডের কাছে। ডিপার্টমেন্টাল হেড বদরুল তাকে দেখে নিজের জীবনে দুঃখের কথা বলতে থাকলো। তাকে জানালো বউ বাচ্চা থাকার পর সে কতটা একা। সব কিছু বলার শেষে বদরুল তাকে মোবাইলটা দিয়ে বলল নাম্বারটা সেভ করতে। শেফালি তখন বদরুলের মোবাইলটা নিয়ে কথা মতো কাজ করলো। কথা অনুসারে পরের দিন শেফালি ক্লাস শেষে তার সাথে ফ্ল্যাটে যাবে। সেই হিসাবে শেফালি ক্লাস শেষে চলে আসলো ডিপার্টমেন্টাল হেডের রুমে। তারপর তার সাথে করে চলে গেল ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকে বদরুলের কথা বলতে বলতে যেই শেফালির গায়ে হাত দিবে, অমনি শেফালি তার ফোন বেজে উঠল। বিরক্ত সহকারে ফোন ধরতে তার স্ত্রী বলল, এসব করে বেড়াও না, আজ তোমার একদিন কি আমার একদিন। কথাটা শুনে অবাক হয়ে বদরুল বলল, কি করছে আমি? স্ত্রী বলল, টিভি খুলে দেখো। টিভি অন করতে বদরুল দেখল সে এই অবস্থায় সরাসরি সম্প্রচার হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে তার নিজের মুখে স্বীকার করা কৃতকর্মের কথা মিডিয়াতে প্রচার করে দিচ্ছে। বিষয়টা কেমন যেন গুলিয়ে গেল তার কাছে। অবাক হয়ে শেফালিকে কিছু বলতে যাবে, তার আগে শেফালি হাসতে হাসতে বলল, চোরের 10 দিন গৃহস্থের একদিন। আমি সব জানিয়েছি, সব ব্যবস্থা করেছি, মিডিয়াকে কাল রাতেই জানিয়েছিলাম, তাই তো আজ ধরা পড়ে গেলেন। শেফালির কথা শুনে বদরুলের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাগে ক্ষোভে সে হাত তুলল শেফালির গায়ে। প্রায় 2 মিনিটের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো।
বদরুলের গ্রেপ্তারি করার পর শেফালিকেও কিছু জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হলো। সেদিনের মতো থানা পুলিশ সব কাজ সেরে বাড়ি ফিরতে হলো শেফালির মোটামুটি রাত হয়ে গেল। প্রায় অনুমানিক 10:30 হবে। ডারমেটারের কাছাকাছি আসতে দুজন তার হাত পা চেপে ধরল, আর একজন মুখে রুমাল চেপে ধরল। সাথে সাথে অজ্ঞান হয়ে সে লুটিয়ে পড়ল মাটিতে। তখন আশেপাশে সে ভালো করে লক্ষ্য করে ছেলে তিনটে শেফালিকে টেনে নিয়ে গেল দূরের একটি পরিত্যক্ত ঘরে। অন্ধকারে ঘরের পরিচিত তিনটি ছেলের কাছে বন্দি আছে শেফালি। কি করবে সে? কিভাবে মুক্তি পাবে এই লোভী ছেলেদের হাত থেকে? এসব ভাবতে ভাবতে একটা ছেলে এসে তার পাশে দাঁড়ালো। তারপর বলল, খুব শেয়ানা হয়ে গেছিস। স্বামীরে থুইয়া চইলে এসে চাকরি করতে খুব বার বাসছে না? আজ তোর বিষ নামাই দিব। এরপর থেকে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না, সেই ব্যবস্থা করে দিব। ছেলেটার কথা শুনে শেফালি বুঝতে পারল কাজটি তার হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া স্বামীর করা। সে নিজে যখন কিছু করতে পারছে না, তখন অন্যদের ভাড়া করে তার হয়ে প্রতিশোধ নেবার জন্য। হিংসা কতটা মারাত্মক একটি জিনিস, এটি মানুষকে কিভাবে অন্ধ করে দেয়। এই হিংসার অনলে পুড়ে মানুষ মানুষকে খুন করে ফেলে। এই জন্য মাঝে মাঝে মনে হয় বিবর্তনবাদ সত্য। তা না হলে হায়নার মতো হিংস্রতার গুণাগুলি এই মানুষের মধ্যে আসে কিভাবে? একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটা মানুষের ভিতরে পৃথিবীর প্রায় প্রতিটি প্রাণীর স্বভাব সুপ্ত অবস্থায় রয়ে গেছে। সময়ে সময়ে সেটা বের হয়ে আসে, সময়ে সময়ে সেটা আবার সুপ্ত অবস্থায় চলে যায়। সে যাই হোক, এখন এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাবে শেফালি, এই কথা ভাবতে ভাবতে শেফালির মনে পড়ল সে সবসময় তার সাথে একটা ছোট্ট ফোল্ডিং করা ছুরি রাখে। সেটি শাড়ি কিংবা প্যান্টে যাই পরুক না কেন সবসময় কোমরে গুজে রাখে। এই কথা মনে পড়তে সে একদম শক্ত হয়ে গেল। তারপর নিজেকে বলল, আর যাই হোক, এটা উচিত শিক্ষা দিতে হবে। এর জন্য মরতে হলে মরব, তবু ধর্ষিতা হব না। এসব কথা নিজেকে বলতে একটি ছেলে তার কাছে চলে আসলো। সে তার হাত দিয়ে স্পর্শকাতর জায়গায় গুলোতে ছোঁয়ার চেষ্টা করলো। শেফালি তখন একটু সরে গিয়ে ছেলেটার চোখে চোখ রেখে একটু হাসি দিয়ে নিজেই নিজের শাড়ির কুচিতে হাত দিল। শেফালির এই কাজটি দেখে ছেলেটা কিছুটা বিস্মিত হয়ে পাখিদের বলল, ওরে, জোর করতে হবে না, এ তো দেখি অন্য জিনিস। এই কথা বলেই ছেলেটা তার নিজের জামাকাপড় ছাড়তে শুরু করলো। এদিকে লক্ষ্য করলো ছেলেটার দিকে মৃদু হাসি দিল শেফালি, আর ওদিকে খুব সাবধানে ছুরিটা নিয়ে হাতের মুঠোয় নিল। এ সময় কাপড় ছেড়ে ছেলেটা তার গোপন অঙ্গ শেফালির কাছে আনলো। শেফালি তখন বাঁ হাত দিয়ে ধরে ছেলেটার দিকে একটি মৃদু হাসি দিয়ে ডান হাতের ফোল্ডিং ছুরিটাকে উন্মুক্ত করে বসিয়ে দিল ছেলেটির গোপন অঙ্গে। এরপর পরদিন সংবাদপত্রে খবর এলো, ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গ হারালো এক যুবক। সংবাদপত্রের খবরটির দিকে একবার চোখ বুলিয়ে ক্লাস নিতে চলে গেল শেফালি। তারপর ক্লাস শেষে করে সেদিনের মতো বাসায় ফিরে তার সাথে হয়ে যাওয়া ঘটনার বিস্তারিত জানালো মিডিয়াতে, এবং সাথে এটিও জানালো তার স্বামী তার এই উন্নতি দেখতে না পেরে কিভাবে তাকে ধর্ষণ করার জন্য লোক পাঠিয়েছে। খবরটি পরদিন প্রচারতে শেফালির পক্ষে একটি পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল। ফলাফল, একদিনের মধ্যে নাহিদ ও তার ভাড়া করা বাকি দুই ছেলেকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শেফালি সবার কাছে জনপ্রিয় মুখ হলো। কিন্তু এরকম জনপ্রিয়তা তার ভালো লাগছে না, কেননা সে কখনো তার জনপ্রিয়তা চায়নি। তাই সে উঠে পড়ে লাগলো তার উচ্চশিক্ষার জন্য। এভাবে প্রায় 6 মাস লেগে থাকার পর সে হাতে পেল জার্মানির ভিসা। তারপর এই পচাগলা সমাজ ব্যবস্থার দেশ থেকে এক্কেবারের জন্য পাড়ি দিল জার্মানিতে। দেশে থেকে শেফালি কোনো কখনোই ভালোভাবে বাঁচতে পারতো না। উঠতে বসতে তাকে নিয়ে আলোচনা হতো। আলোচনা হতো তার অতীত নিয়ে। তার উপর ওসব মানুষেরা তো আছে যারা এসব মেয়েদের অসহায় মনে করে জোর করার চেষ্টা করত। তার উপর একজন পূর্ণবয়স্ক নারীর স্বাধীন হয়ে বেঁচে থাকা, তা কি মেনে নেওয়া যায়? যেখানে জন্মের সময় ধরে নেওয়া হয় নারী থাকবে অধীনে, তাকে সবসময় রক্ষণাবেক্ষণ করতে হবে। কিন্তু কেন ধরা হয় না? সে কি তার নিজের রক্ষণাবেক্ষণ করতে পারে না? সে কি পুরুষের মতো নিজের ভালো বুঝে নিজেকে চলতে পারে না? পারে নাকি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে? সে পারে, তারপরেও তাকে নিতে দেওয়া হয় না। কেননা সে সিদ্ধান্ত নিতে শিখলে তার উপর আধিপত্য থাকবে না, থাকবে না নিজের সুবিধা। তখন আর স্যাক্রিফাইসের বুলি শুনিয়ে পরাধীনতার সুখের মূল্যকে
ঝুলিয়ে তাকে আটকে রেখে নিজের আরাম জীবন যাপন করা যাবে না। এসব নির্মম সত্য বুঝে ফেলার জন্য শেফালি আর দেশে ফিরে আসার ইচ্ছে রাখেনি। কেননা এই দেশ তাকে কখনোই স্বাধীনভাবে বাঁচতে দিত না। কারণ এই দেশে নারী হয়ে জন্মানো নেওয়াটাই একটা অভিশাপ। শেফালির জীবন যেখানে ঊর্ধ্বমুখী হয়েছিল, ঠিক সেখানে নিম্নমুখী হয়েছিল নাহিদের জীবন। প্রতিশোধের আগুনে, পুরুষত্বের অহংকারে সে হিংসায় জ্বলে পুড়ে অন্ধ হয়ে গেছিল। এখানে অনেকে হয়তো নাহিদকে ঘৃণা করবে, কিন্তু অনেকে বলবে নাহিদের করা কাজটি আসলে বাস্তবে হয় না। আদৌ কি হয় না, না হয়? এই পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষ থেকে এগিয়ে গেলে, অধীনে না থাকলে একটা হিংসাবৃত্তি জেগে উঠবে মনের ভিতরে। বারবার নিজেকে ব্যর্থ বলে মনে হবে। আর তখন বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে প্রতিশোধ নেওয়াটাই কাম্য হয়ে ওঠে। কিন্তু সেই প্রতিশোধ কখনো কাউকে ভালোভাবে বাঁচতে দেয় না। তাই তো শেফালির জীবনের রংবদল হয়ে যেখানে সে খুঁজে পেল মুক্তি, সেখানে নাহিদের জীবন রংবদল হয়ে সে খুঁজে পেল বন্দিত্ব। এভাবেই বদলে যায় জীবন, হয়ে যায় জীবনের রংবদল। কেউ বলতে পারে না কখন তার জীবন কোথায় চলে যাবে। তবুও আমরা আটকে রাখি, ধরে রেখে স্থির থাকতে চাই জীবনকে, আর না পারলে নিতে চাই প্রতিশোধ। কিন্তু জীবন নিজেই যেখানে গতিশীল, সেখানে মানুষকে আটকে রাখা কি যাবে কিভাবে? সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।